সম্মেলন দীর্ঘ সময়ের ব্যবধানে অনুষ্ঠিত হচ্ছে। 2017 সালের পর মাঝখানে নির্দিষ্ট সময় অন্তে আরও দুটো সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতির কারণে সেটা করা সম্ভব হয়নি। একটা রাজ্য স্তরে বর্ধিত সভার আয়োজন হয়েছিল, তার মধ্য দিয়ে তারা তাদের নেতৃত্বের মধ্যে খানিকটা পরিবর্তন করে একটা কার্যকরী নেতৃত্বে যাতে সেখানে ভূমিকা নিতে পারে তার জন্য তারা নতুন একটা কমিটি তৈরি করেছিলেন। আমি যেটা বলবো, এই সামগ্রিক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তপশিলি জাতি সমন্বয় সমিতি যেমন মাথা নত করেনি, তার অন্তর্ভুক্ত অঙ্গ সংগঠন তারা যেমন মাথা নত করেনি, তেমনি চর্মশিল্পী সমিতি তারাও মাথা তো নত করেনি, তার মধ্যেও নিজেদের জরুরি দাবি দেওয়া নিয়ে তেমনভাবে বৃহত্তর পরিসরে আন্দোলন সংগঠিত করতে না পারলেও সামগ্রিকভাবে তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে সংগঠিত আন্দোলন এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তির সাথে সমন্বিতভাবে জনস্বার্থে অবশ্যই তপশিলি অংশের মানুষের স্বার্থ যার সাথে যুক্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে সেই দাবি আদায়ের সংগ্রামে চর্মশিল্পী সমন্বয় সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সংগঠনটি বরাবরই লড়াকু সংগঠন, জন্মের পর থেকেই, প্রতিষ্ঠার পর থেকেই লড়াইয়ের ময়দানে তারা ছিলেন, আছেন। তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেটা বলতে চাই, আমি খুব বেশি সময় নিয়ে কথা বলবো না, সময় সংক্ষেপ করে দু চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। রিপোর্টটি আমি পড়েছি, ভারপ্রাপ্ত সম্পাদক গত রাতেই রিপোর্টটি আমার হাতে তুলে দিয়েছিলেন, এটা আমাকে সাহায্য করেছে। আমার বলতে কোনো দ্বিধা নেই, রিপোর্টটির যে গ্রন্থনা বা যেভাবে তা তৈরি করা হয়েছে, উপস্থাপনা, সাধারণভাবে আমি বলবো ভালো রিপোর্ট হয়েছে। যাই হোক, রিপোর্ট সম্পর্কে আগাম এর বাইরে কিছু মন্তব্য করতে গেলে পর আমার বক্তব্য আপনাদেরকে প্রভাবিত করতে পারে, তাই সম্পাদক রিপোর্ট তো উপস্থিত করবেনই, তারপর আপনারা আপনাদের অভিজ্ঞতার ভিত্তিতে বর্তমান পরিস্থিতিতে সামনের দিনে কি কাজ করতে হবে, অতীতের অভিজ্ঞতার নিরিখে সাফল্য, দুর্বলতা, খামতি, ঘাটতি এগুলো বিবেচনায় রাখি। সবই সফল হয়েছে এটা যেমন ঠিক না, সবই ঘাটতিতে ভরা এটাও ঠিক না। এই সবগুলোর তুল্যমূল্য বিশ্লেষণ করে আপনারা বক্তব্য রাখবেন, রিপোর্টটিকে আরও সমৃদ্ধ হতে সাহায্য করবেন। আমি খুব সংক্ষেপে দু চার কথায় রিপোর্টটি সম্পর্কে, যেহেতু আমি আগাম পড়বার সুযোগ পেয়েছি, আমার মনে হয়েছে এই সম্পর্কে দু চার কথা না বললে পর এটা সঠিক হবে না। আমি যেটা বলতে চাইছি, আমাদের দেশের অবস্থা ভালো না, ভালো না বললেই কিন্তু শেষ হয়ে যায় না, এটা প্রতিনিয়ত খারাপ থেকে খারাপ দিকে যাচ্ছে। কেন্দ্রে বিজেপি সরকার এবং আমাদের রাজ্যেও বিজেপি সরকার। বিজেপির নিয়ন্তা শক্তি আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এদের বয়স 100 বছর হয়েছে। তার ইতিহাস নিয়ে চর্চা করার জন্য আমাদের সম্মেলন না,
প্রাসঙ্গিক কথা বলতে গিয়ে যে কথাগুলো না উল্লেখ করলে পর আমাদের মূল কথা আপনাদের সামনে উপস্থিত করা সহজ হবে না, তার জন্য কথাটা উল্লেখ করার চেষ্টা করছি। আরএসএস এটা ফ্যাসিবাদী দৃষ্টিকে অনুসরণ করে গোড়াপত্তনের দিন থেকে তারা কাজ করছে। জার্মান, ইটালি, জাপান আজ থেকে শতবর্ষ আগে পৃথিবীর বুকে যারা ছড়ি ঘোরাতো এবং ফ্যাসিস্টসুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে, যার মূল কথা হচ্ছে গণতন্ত্রকে মাথা তুলতে দেওয়া হবে না, মানুষের জীবনের জ্বলন্ত যে সমস্যাগুলো যেগুলো সমাধান না করতে পারলে পর সাধারণ মানুষ অস্তিত্ব রক্ষা করার ক্ষেত্রে ভীষণভাবে সমস্যার সম্মুখীন হন, সেই বিষয়গুলোকে ভিত্তি করে লড়াই এবং ক্ষমতার গদিতে যারা আছেন তাদের অনুসৃত জনবিরোধী নীতি, যেটা তাদের জীবনে সমস্যা সৃষ্টির জন্য দায়ী, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য লড়াই করতে গিয়ে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে কোনো মতেই সংগঠিত হতে তারা দিতেন না, বরং একে দমিয়ে রাখতে, চেপে রাখতে, পদদলিত করে রাখতে তারা ব্যস্ত ছিলেন। এবং শুধু তাদের নিজেদের রাষ্ট্রে না, পর্যায়ক্রমে একটা সময়ে পুঁজিবাদের যে সর্বোচ্চ স্তর শোষণ বঞ্চনার, সেটা হচ্ছে ফ্যাসিবাদ, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সারা পৃথিবীকেই তারা গ্রাস করার চেষ্টা করছিলেন। সেই সময়ে আরএসএসের যারা প্রতিষ্ঠাতা, আরএসএস প্রতিষ্ঠার প্রাকলগ্নে এরা সেই সমস্ত রাষ্ট্রগুলিতে গেছেন, তাদের যারা পরিচালক, তাদের যারা নীতি নির্ধারক, তাদের যে নীতি কর্মসূচি, রাষ্ট্র পরিচালনার যে ধারা পদ্ধতি প্রক্রিয়া এবং তাদের যে রাজনৈতিক সংগঠন, এই সামগ্রিক কাজকর্ম সম্পর্কে তারা কিন্তু অনুসন্ধিৎসুর দৃষ্টি নিয়ে সেখানে ঘুরে ঘুরে তারা জানবার বুঝবার চেষ্টা করেছে। তাদের যে মূল নেতৃত্ব, এমনকি রাষ্ট্রনায়করা, তাদের সাথেও তারা কথা বলবার সুযোগ নিয়েছে এবং এরই ভিত্তিতে ভারতবর্ষে তারা ফ্যাসিবাদী দৃষ্টি নিয়ে, অর্থাৎ দেশের মধ্যে জনগণের মধ্যে ধর্মের দিক থেকে যারা সংখ্যাগরিষ্ঠ, এদের প্রাধান্য প্রতিষ্ঠা করবার জন্য ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘু, এটা শুধুমাত্র মুসলিম মনে করার কারণ নেই, অন্যান্য যারা সংখ্যালঘু তাদেরকে পদদলিত করে রেখে সেখানে পুঁজিবাদের যে বিকাশ, অর্থাৎ শোষণ ভিত্তিক যে অর্থ ব্যবস্থা, শ্রমজীবী মানুষকে ঠকিয়ে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে সমাজের ছোট্ট একটা অংশ, শতকরা 10 জন 100 জনের মধ্যে তাদের পুঁজির পাহাড়কে পর্বতে পরিণত করার জন্য যা যা করার, এই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে সাম্রাজ্যবাদী শক্তির অনুচর হিসাবে আন্তর্জাতিক ক্ষেত্রে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ যেভাবে বিস্তার লাভ করছিল, তার সহযোগী শক্তি হিসাবে ভারত রাষ্ট্রের মধ্যে তারা কাজ করবার চেষ্টা করছে। সেই দৃষ্টি নিয়ে এরা আমাদের দেশে কাজ শুরু করেছে। এরা দর্শনের দিক থেকে, ভাবনার দিক থেকে, চিন্তার দিক থেকে যে বিষয়ের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল, সেটা হচ্ছে মনুবাদী ভাবনা চিন্তা। তার যে দর্শন, সেই দর্শনের আমি প্রধানত যে কথাটা বলবার চেষ্টা করছি, এরা মহিলাদেরকে গণতান্ত্রিক অধিকার দেওয়ার বিরুদ্ধে এবং স্বাধীনভাবে মতামত ব্যক্ত করার যে অধিকার, তার থেকে তারা বঞ্চিত। তাদের কাজ ছিল সন্তানের জন্ম দেওয়া, এদেরকে ছোট থেকে বড় করা, পরিবারের মানুষদের রান্না বান্না করে খাওয়ানো, এই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাড়ির বাইরে তাদের যাওয়ার কোনো সুযোগ নাই। এবং এই যে অধিকারগুলো, এগুলোই বলা যায় কৃপণের মতো, এগুলোও দিতে তারা রাজি না। মানে এদের যে ভাবনা চিন্তা, এগুলো দেওয়ার ক্ষেত্র, এগুলো ভোগ করার ক্ষেত্র, সেখানে
তাদের যে মান সম্ভ্রম, এই বিষয়গুলো তারা কিন্তু গুরুত্ব মোটেই দিত না। এটা হচ্ছে একটা দিক। মহিলারা সমাজের অর্ধেক, তাদেরকে যদি এভাবে গৃহবন্দী করে রাখা হয়, সমাজের বিকাশ কি করে হবে, সমৃদ্ধি কি করে হবে, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র কি করে এগিয়ে যাবে, এগুলো তাদের ভূক্ষেপের বাইরে। এটাই তাদের মতাদর্শগত শ্রেণীগত দিক থেকে রাজনৈতিক অবস্থান। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সমাজের সবচেয়ে পেছনের পর অংশের মানুষ, যে মানুষদেরকে চারটা ভাগে বিভক্ত করেছে, তার মধ্যে সর্বনিম্ন পর্যায়ে যারা দলিত অংশের মানুষ। এই অংশের মানুষ, এদের কোনো অধিকার নাই। এদের কাজ হয়েছে তাদের যে ব্যাখ্যা, তাদের যে বিশ্লেষণ, মনুসংহিতার নিরিখে এরা জন্মই নিয়েছে। তাদের উপরে যারা আছে আরো তিনটা পর্যায়, একেবারে ব্রাহ্মণ থেকে আরম্ভ করে, এদের সেবা দাসের ভূমিকা তারা নেবে। এদের স্বার্থ রক্ষা করা, এদের সুখ স্বাচ্ছন্দ্য, এদের সমস্ত সম্পদের সমৃদ্ধি, এগুলোর জন্য তারা কাজ করবে। তাদের নিজেদের কোনো অধিকার থাকবে না, তাদের কোনো দাবি থাকবে না। অস্তিত্ব রক্ষা করার জন্য যতটুকু খাবার না পেলে এরা বেঁচে থাকতে পারবে না, এর জন্য ততটাই শুধুমাত্র তাদের দেওয়ার ব্যবস্থা। এটাও তাদের শ্রেণী স্বার্থে, শোষণের স্বার্থে। এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি নিয়ে আরএসএস চলছে, এবং আরএসএসের যে সংগঠন, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন হচ্ছে রাজনৈতিক সংগঠন বিজেপি, যেটা প্রথম দিকে ছিল ভারতীয় জনসংঘ। এখন সেই জনসংঘের নামান্তর ঘটাতে ঘটাতে বর্তমান সময়ে এটা বিজেপিতে পরিণত হয়েছে। এই বিজেপিকে, যেটা আমি শুরু করেছি, যে আরএসএস নিয়ন্ত্রণ করে রাজনীতির ক্ষেত্রে, ভাবনার ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে, কর্মসূচির ক্ষেত্রে, অবশ্যই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। স্বাভাবিকভাবেই বিজেপি কি কেন্দ্র কি রাজ্য, এই যে দুটো মূল কথা এখানে খুব সংক্ষেপে সহজবুদ্ধ ভাষায় আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করলাম। এটার মধ্য দিয়ে বুঝতে হবে এই নীতি নিয়ে কেন্দ্র যেমন সারা ভারতবর্ষ পরিচালনা করার চেষ্টা করছে, আমাদের রাজ্য বিজেপি সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার চালাবার চেষ্টা করছে। তার থেকে এটা পরিষ্কার। আমরা আজকে যে সংগঠনের সম্মেলনে এখানে মিলিত হয়েছি, চর্মশিল্প সমিতি, শিল্পী সমিতি, আমাদের তফসিলি অংশের মানুষের মধ্যে নানা অংশ আছে, এবং সারা দেশের মধ্যে এই সংখ্যাটা একেবারে কম না। এটা ভালো সংখ্যায়, আমাদের দেশের লোক সংখ্যা 140 থেকে 41 কোটি এখন। তার মধ্যে সারা ভারতবর্ষকে যদি বিবেচনার মধ্যে নেওয়া যায়, তফসিলি অংশের মানুষের সংখ্যা উল্লেখ করার মতো। আমাদের রাজ্য যে 44-45 লক্ষ মানুষ আছে, তার মধ্যে তফসিলি অংশের মানুষ প্রায় 17 থেকে 18 ভাগ হবে। এবং এর মধ্যে উল্লেখযোগ্য যে অংশ, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই চর্মশিল্পী। যদিও সংখ্যা যায় এর একটা খুব বিরাট, এটা মনে করার কারণ নেই, কিন্তু একেবারে ফেলনা না। আমাদের রাজ্যে দেখবেন, আপনাদের রিপোর্টের মধ্যে উল্লেখ করার চেষ্টা করেছে, প্রায় পপুলেশন এই যে অংশটা চর্মশিল্পী 87 থেকে 88 হাজারের মতো। আমার ধারণা এই সময়ের মধ্যে এটা প্রায় লক্ষের কাছাকাছি পৌঁছে যাবে। এবং পরিবারের হিসাব যেটা দেওয়া হয়েছে রিপোর্টে পাবেন, 18,000 থেকে 20,000-এর মতো হবে। তাহলে আমাদের রাজ্যের যে আয়তন, মূল যে জনসংখ্যা এবং তাতে যে পরিবারের সংখ্যা, তার সঙ্গে যদি তুল্যমূল্য বিশ্লেষণ করে আমরা দেখার চেষ্টা করি, এই সংখ্যাটা কিন্তু একেবারে ফেলনা সংখ্যা না। কিন্তু ঘটনা হচ্ছে, তফসিলিদের মধ্যে সবচেয়ে পেছনে পড়া যে অংশটা, একটা যেমন একটা দিকে হচ্ছে হরিজন অংশের মানুষ, আরেকটা হচ্ছে আমাদের চর্মশিল্পী অংশের মানুষ। আগের যে সরকার, কি কেন্দ্র কি রাজ্য, কংগ্রেস পরিচালিত, সারা দেশে যেমন এই অংশের মানুষের জীবনের যে মৌলিক সমস্যাগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য,
জায়গা জমি বাড়ি ঘর মাথা গুঁজবার স্থান, তাদের ছেলেদের মেয়েদের লেখাপড়া স্বাস্থ্য সুরক্ষা, এই সবটা মিলিয়ে যেটা ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সব মানুষের মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত। কিন্তু এই অংশের মানুষের এই চাহিদাগুলো পূরণ করার জন্য সর্বভারতীয় ক্ষেত্রে স্বাধীনতার পর থেকে যারাই কেন্দ্র থেকে সরকার চালাচ্ছিলেন তারা কিন্তু নজর দিতেন না। বামপন্থীদের সমর্থনে দিল্লিতে যখন অন্তর্বর্তীকালীন সময়ে দুটো সরকার মাঝে মধ্যে হয়েছে, বামপন্থীদের চাপের মুখে এই সরকারগুলো সরকারে টিকে থাকবার জন্য অথবা সরকারটাকে টিকে রাখবার জন্য বাধ্য হয়ে এই অংশের মানুষের জন্য কিছু কিছু কর্মসূচি তারা ঘোষণা করতেন, এবং তার মধ্যে যতটা ঘোষণা করতেন তার ছিটে ফুটো তারা কার্যকরী করার চেষ্টা করতেন, তাও বামপন্থীদের সংসদের ভেতরে চাপ, বাইরে আন্দোলন। এই ছিল পরিস্থিতি। ব্যতিক্রম কেরালা, কমিউনিস্টদের নেতৃত্বে বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার। পশ্চিমবাংলার কমিউনিস্টদের নেতৃত্বে বামপন্থী ফ্রন্ট সরকার, এবং ত্রিপুরায় কমিউনিস্টদের নেতৃত্বে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামপন্থী ফ্রন্ট সরকার। সর্বভারতীয় স্বাধীনতার পর থেকে এই যে অভিজ্ঞতা, তফসিলি অংশের মানুষের জীবন যন্ত্রণা থেকে তাদেরকে অব্যাহত দেওয়ার প্রশ্নে সম্পূর্ণ সেই অভিজ্ঞতার বিপরীত মুখে দাঁড়িয়ে এই তিনটি রাজ্যের বাম গণতান্ত্রিক এবং বামফ্রন্ট সরকার গুরুত্বপূর্ণ ইতিবাচক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে, যেটা গোটা দেশের সামনে দিক নির্দেশ স্থাপন করতে সাহায্য করেছে। তফসিলি অংশের মানুষ তাদের অস্তিত্ব রক্ষার অধিকার আছে, তাদের গণতান্ত্রিক অধিকার তার স্বীকৃতি দিতে হবে, মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, মানুষের মতো মানুষ হিসাবে শিরদাঁড়া উঁচু করে তারা যাতে সমাজে চলতে পারেন এরকম একটা ব্যবস্থা করতে হবে। এটা এই তিনটা রাজ্যের সরকার তারাই রাজ্যে রাজ্যে তাদের গৃহীত নানা কর্মসূচির মধ্য দিয়ে যখন রূপায়ণ করতে আরম্ভ করলো, সারা দেশের বিশেষ করে তফসিলি অংশের মানুষের মধ্যে একটা নতুন বার্তা যেতে শুরু করলো। আমি বিস্তৃতভাবে যাচ্ছি না। ত্রিপুরার অভিজ্ঞতা কি? বামফ্রন্ট সরকার এই ত্রিপুরাতে দারিদ্রতা দূর করবার জন্য খুব একটা ঢাকঢোল পিটিয়ে, ইন্দিরা গান্ধী যেমন গরিবী হটানোর স্লোগান দিয়েছিলেন, আসলে গরিবী হটানোর ক্ষেত্রে মৌলিক যে কাজগুলি করা দরকার তিনি স্লোগান দিল, সেই কাজগুলো করার ক্ষেত্রে কার্যকরী উদ্যোগ নেননি। বামফ্রন্ট সরকার ত্রিপুরায় এরকম কোনো হই হুল্লোড়ি করে স্লোগান ইত্যাদি দেননি, কিন্তু তার যে মৌলিক কর্মসূচি তার অন্যতম ছিল যে আমাদের রাজ্যে জাত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে মানুষকে দারিদ্র্যমুক্ত করতে হবে। দুবেলা খেয়ে পরে বাঁচবেন, মোটা ভাত, লজ্জা নিবারণের কাপড়, মোটা কাপড় তার থাকবে, মাথা গুঁজবার জায়গা থাকবে, রোজগারের সুযোগ থাকবে, ভিক্ষাবৃত্তি তার করতে হবে না, তার ছেলেরা মেয়েরা পড়াশোনা করবে। তাদের ছেলেরা মেয়েরা কেন ডাক্তার হতে পারবে না, কেন ইঞ্জিনিয়ার হতে পারবে না, কেন অধ্যাপক হতে পারবে না, কেন বিডিও ডিএম এসডিএম বা সচিব পর্যায়ের যে প্রশাসনিক যে অবস্থানগুলো এরকম জায়গায় কেন তফসিলি অংশের লোকরা যেতে পারবেন না? এই যে ভাবনা, এই ভাবনা নিয়ে বিশেষ করে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার তপশিলি, ওবিসি, সংখ্যালঘু এবং উপজাতি এই চারটা অংশ সামগ্রিক জনসংখ্যার মধ্যে তুলনামূলকভাবে পিছিয়ে পড়া। বামফ্রন্ট সরকার সচেতনভাবে সিদ্ধান্ত নিল যে এই অংশের মানুষ তাদের জীবনের মূল সমস্যাগুলি যদি আমরা সমাধান করতে না পারি, যতই আমরা ভাবি না কেন, আমাদের চিন্তা চেতনায় বাজেট ইত্যাদি তৈরি করি না কেন, সাধারণভাবে ত্রিপুরাকে দারিদ্র্যমুক্ত করা যাবে না। ফলে এটা ভাবনায় রেখে এই চারটা অংশের জন্য সুনির্দিষ্টভাবে আলাদা আলাদাভাবে পর্যায়ক্রমিক সরকার 2 বছর 3 বছর 5 বছরের জন্য কর্মসূচি হাতে নিতে শুরু করলেন। তার মধ্যে তফসিলিদের জন্য এরকম কর্মসূচি, এবং এই তফসিলিদের জন্য যে কর্মসূচি, এই কর্মসূচির রূপায়ণ করতে গিয়ে তফসিলি অংশের মানুষ সাধারণভাবে যেই এলাকাতে সংখ্যায় তুলনামূলকভাবে একটু বেশি,
সেই সমস্ত জায়গায় রাস্তাঘাট, জল, কল, বিদ্যুৎ, সেচ, স্কুল, প্রাথমিক হাসপাতাল, বাজার, হাট, মোটর স্ট্যান্ড, এই সমস্ত বিষয়গুলো এগুলো প্রায় ছিলই না বলা যায়। এগুলো সেখানে পর্যায়ক্রমে তৈরি করার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেন। তার মধ্যে আজকে আমরা যে চর্মশিল্পী অংশের বন্ধুদের, ভাই বোনদের সম্মেলনে মিলিত হয়েছি, তফসিলি অংশের মধ্যে এরা যে এলাকাগুলির মধ্যে বসতি স্থাপন করতেন, তুলনামূলকভাবে এই এলাকাগুলি আরও পেছনে, হরিজনদের বসতি এলাকাগুলো আরও পেছনে। এই তফসিলি অংশের মানুষের কর্মসূচি রূপায়ণ করতে গিয়ে পরিকাঠামো উন্নয়নের প্রশ্নে এই জায়গাটার প্রতি বামফ্রন্ট সরকার বিশেষভাবে নজর দেওয়ার চেষ্টা করেছে। এই সঙ্গে সঙ্গে তাদের অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে বহুমুখী কর্মসূচি নেওয়ার চেষ্টা করেছেন। আমি চর্মশিল্পী অংশের মানুষের কথা বলবো। চর্মশিল্পী অংশের মানুষের কাজ মানে কি, উপার্জনের ভিত্তিটা কি? মূলত পুরনো জুতা সেলাই করা, তাপ্পি দেওয়া, আর যেন তাদের কোনো কাজ নাই। এটা কিরকম কথা হলো? এর বাইরে যে চারটাপাট্টা অংশকে নিয়ে এই চর্মশিল্পীদের সমন্বয়, এই যে বিরাট সংখ্যা এখানে উল্লেখ করলাম, চারটাপাট্টা অংশ তাতে নট আছেন, তাতে যারা মানে বাদ্যযন্ত্র বাজার তারা যেমন আছেন, এই যারা চর্মের পোশাক ইত্যাদি তৈরি করেন, এটা আমাদের ত্রিপুরায় খুব কম হতো। মূলত এই জায়গায় এই পুরনো জুতা তৈরি করা, মানে এটাকে ঠিকঠাক করা, নূতন জুতা তৈরি করার ক্ষেত্রে প্রতিযোগিতার বাজারে কিছু যে তৈরি করতেন না, সেখানে এটে ওঠা তাদের পক্ষে কঠিন ছিল। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বামফ্রন্ট সরকার এলাকার পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি এই জায়গাটার প্রতি তাদের অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার জন্য এরা এই পর্যায়ের মানুষ যারা, তারা সাধারণত যেই কাজগুলি করতে অভ্যস্ত, যেগুলি করার মধ্য দিয়ে অর্থনৈতিক দিক থেকে পরিবার পরিচালনার ক্ষেত্রে আয় উপার্জনের ব্যবস্থা করতেন, ওই জায়গাটার প্রতি নজর দেওয়ার চেষ্টা করতে আরম্ভ করলেন। আমি যেটা বলি যে চর্মশিল্পীর মধ্যে প্রধানত যারা এই জুতো ইত্যাদির প্রশ্নে আমাদের লক্ষ্য ছিল বামফ্রন্ট সরকারের, পুরনো জুতো তাপ্পি দেবেন কেন? এটা সেলাই করে ক টাকা পাবেন, তাতে কি রোজগার হবে? তাহলে তারা কেন নিজেরা জুতো তৈরি করে, নতুন জুতো তৈরি করে, বড় বড় কলকারখানায় যে জুতো তৈরি হয় আমাদের বাজার দখল করে আছে, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের জুতা মোটামুটি দামে বিক্রি করে আয় উপার্জন কেন বাড়াতে পারবেন না? এটা মাথায় রেখে ত্রিপুরাতে যাতে চর্মশিল্পী অংশের মানুষ যারা এই অংশটাতে কাজ করতেন, তারা যাতে এই নূতন উন্নত মানের জুতো ইত্যাদি তৈরি করবার জন্য ছোটোখাটো কারখানা ইত্যাদি তৈরি করে অগ্রসর হতে পারেন, কারখানা তৈরি করার জন্য বামফ্রন্ট সরকার উদ্যোগ গ্রহণ করে, আর্থিক দিক থেকে সাহায্য করার চেষ্টা করে। একটা খুব বড়সড় কিছু করে গেছিল ঘটনা তা না, শুরু করেছিলেন আমাদের বন্ধুরা, এবং এই জায়গাতে তারা যাতে তাদের তৈরি করা জুতো ইত্যাদি নিয়ে অন্যান্য যারা জুতোর ব্যবসা করেন, তারা যেভাবে দোকান পাশা সাজিয়ে তাদের উৎপাদিত সামগ্রী জনগণের দেখবার সুবিধার মতো জায়গায় রেখে বেচা বিক্রি করেন, এরাও যাতে এটা করতে পারেন, তার জন্য তাদেরকে ত্রিপুরার সব বাজারে সম্ভব না হলো রাজ্য কেন্দ্র, জেলা কেন্দ্র, মহকুমা এবং কোনো কোনো জায়গায় ব্লক স্তরে যেখানে বাজারগুলো একটু বড়, সেখানে বিশাল সংখ্যায় না হলো আস্তে 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 তাদেরকে ছোট ছোট এরকম দোকান পাশা সাজিয়ে বসে তাদের তৈরি করা জুতো ওখানে রেখে বিক্রি করার ক্ষেত্রে প্রতিযোগিতার বাজারে যাতে ভূমিকা নিতে পারেন তাতে সাহায্য করার চেষ্টা করে। যারা বাদ্যযন্ত্র এগুলো বাজারের মধ্য দিয়ে আয় উপার্জন করেন, এগুলো কিনবার জন্যে, এবং আধুনিক যন্ত্রপাতি আসছে, এগুলো যাতে তারা তাদের এই আয় উপার্জনের যে কাজটা, এই কাজের সাথে যুক্ত করে আয় উপার্জনের ক্ষেত্রে একটু সাফল্য অর্জন করতে পারেন, তাদেরকে এখানে সরকার থেকে সাহায্য করা হতো, ব্যাংক থেকে স্বল্প হার সুদে তারা যাতে টাকা পেতে পারেন তার জন্য তাদেরকে সাহায্য করা হতো। তাদের সরকার থেকে জায়গা, খুব বিরাট পরিমাণ জায়গা না, শহরে যারা বাস করতেন তাদেরকে যেমন একটু জায়গা,
গ্রামে একটু বেশি জায়গা দেওয়া সম্ভবত। সঙ্গে সঙ্গে সরকার থেকে যে ঘর দেওয়ার ব্যবস্থাটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট এবং তার সাথে যুক্ত করে রাজ্য সরকার গরিব মানুষের মধ্যে যারা আপনার মানে গৃহহীন এদের মধ্যে তফসিলি এবং তফসিলিদের মধ্যে এই যে অংশটা আপনার এই চর্মশিল্পী তারা যেখানে আছেন সেই জায়গায় তারা যাতে গৃহহীন অবস্থা না থাকেন। আমাদের আগরতলা তার আশেপাশে এই ডুকলি বলুন সদর বলুন, এটা আপনাদের অভিজ্ঞতা, ওখান থেকে সবচেয়ে বেশি আপনারা এসছেন, আপনাদের অভিজ্ঞতা এটাই। পুরনো যারা সেই জায়গাতে দেখা গেছে এদেরকে ঘর বাড়ি তৈরি করে দেওয়ার ক্ষেত্রে, জায়গা একটু ঠিক করে দেওয়ার ক্ষেত্রে, কাগজ তাদের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে, পুরুষ মহিলা দুজনের নামেই কাগজ রেজিস্ট্রি করার ক্ষেত্রে বামফ্রন্ট সরকার কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে। সঙ্গে সঙ্গে তাদের এলাকাতে স্কুল, বাচ্চারা যাতে ওখানে গিয়ে পড়াশোনা করতে পারে। দুপুরের খাবার কেন্দ্রীয় সরকার তো অনেক পরে নিয়েছে। ত্রিপুরা সরকারের এই যে মিড ডে মিল এটা যখন চালু হলো, সারা দেশে যখন ছড়িয়ে পড়লো তামিলনাড়ুর পর ত্রিপুরা, তখন কেন্দ্রীয় সরকার চাপের মুখে পড়ে বাধ্য হয়েছিল এই কর্মসূচি সারা দেশের মধ্যে নিতে। তো ত্রিপুরায় বিশেষ করে এই যে এলাকাগুলো, এই এলাকাগুলোর প্রতি সরকার সবচেয়ে বেশি নজর দেওয়ার চেষ্টা করতেন। এইভাবে এটা বলে তো অনেকক্ষণ সময় আমি নিতে পারবো না, আমি সংক্ষেপে এই বিষয়গুলো এখানে বলার চেষ্টা করলাম। এবং এর পাশাপাশি যাতে এই অংশের ছেলেরা মেয়েরা যারা এই লেখাপড়া শিখতে পারছেন তাদের যোগ্যতার নিরিখে চাকুরির ক্ষেত্রে যে সংরক্ষণ, তফসিলিদের জন্য তাদের জনসংখ্যার অনুপাত যা, উপজাতিদের মধ্যে তাদের জনসংখ্যার অনুপাত যা, রাজ্যে বামফ্রন্ট সরকার আসার পর সেই অনুপাতে যে কোনো চাকুরিতে একেবারে উপরতলা থেকে আরম্ভ করে নিম্ন স্তর পর্যন্ত এই যে সংরক্ষণ সেটা সেখানে রক্ষা করা হতো। তাতে এই যে চর্মশিল্পী অংশের যে ছেলেরা মেয়েরা তাদের মধ্যে যারা লেখাপড়া শিখছিলেন, দেখবেন আপনাদের রিপোর্টের মধ্যে খুব সুন্দরভাবে সংক্ষিপ্ত পরিসরে হলো সেটার উল্লেখ করার চেষ্টা করেছে। এটা বাস্তব সত্য, এটাই ইতিহাস। বামফ্রন্ট সরকার এসে এই সুযোগটা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করেছেন এবং এই অংশের ছেলেমেয়েদের মধ্যে একটা বিরাট সংখ্যা না হলো পর্যায়ক্রমে যেটা লক্ষ্য করা গেছে, প্রশাসনের খুব গুরুত্বপূর্ণ জায়গায় এই চর্মশিল্পী অংশের পরিবারের ছেলেরা মেয়েরাও কিন্তু স্থান করে নিতে সক্ষম হয়েছিল। সরকার থেকে যদি এই অবস্থানটা না নিত তাহলে এরকম একটা জায়গায় কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হতো না। এর অর্থ এই না বামফ্রন্ট সরকার এই দাবি সরকারে থাকার সময় যেমন করেনি, আজকেও আমরা বলবো না যে এই সমস্ত পদক্ষেপগুলি নেওয়ার মধ্য দিয়ে তপশিলি অংশের মানুষ এবং তার মধ্যে চর্মশিল্পী অংশের মানুষ তাদের সব সমস্যার সমাধান আমরা করে দিতে পেরেছিলাম, এটা মোটেই ঘটনা না। কিন্তু কাজ আরও অনেক বাকি ছিল অন্যান্য অংশের সাথে। তফসিলি অংশ বিজেপি সরকার আসার পর প্রলোভনের ফাঁদে ফেলে একটা অংশের মানুষকে বিভ্রান্ত করে এরা সরকারটা দখল করল। মানুষ ভেবেছিলেন কেন্দ্র তারা, রাজ্যও তারা, ডাবল ইঞ্জিনের সরকার, ভালোই তো হবে। বামফ্রন্ট সরকার এদের সঙ্গে লড়াই করে করে এদের অনিচ্ছুক হাত থেকে যে বিষয়গুলি আদায় করে আমাদের সমস্যাগুলো সুরাহা করার চেষ্টা করছে। এখন তারা বলছে আমরা যদি কেন্দ্রে থাকি, রাজ্যও যদি আমরা থাকি, তাহলে দুই সরকার হাত মিলিয়ে যা বামফ্রন্ট সরকার করতে পারেনি, তারা এটা বলেনি তাদেরকে আমরা করতে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করিনি, কারণ এই সাহায্য করলে পরে তাদেরই জনগণের মধ্যে স্বীকৃতি বাড়বে, সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে, ভিত্তি শক্তিশালী হবে। এটা কেন আমরা তাদের সাহায্য করব? এটা প্রকাশ না করেও তারা ঘুরিয়ে বলবার চেষ্টা করলেন যে তারা করতে পারেনি। আমাদের ভোট দিন, দেখবেন আমরা সব সমস্যার সমাধান করব সাধারণ মানুষের মধ্যে, তফসিলিদের মধ্যে, উপজাতিদের মধ্যে, অন্যান্য অংশের মধ্যে, বিশেষ করে মধ্যবিত্তদের মধ্যে এটা দারুণভাবে প্রভাব বিস্তার করে। তাতে গিয়ে তারা যেই বিজেপি এর আগের নির্বাচনে 5 ভাগের কম ভোট, তারা 51 ভাগের মতো ভোট পেয়ে সরকার তৈরি করলো। দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু মানুষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখতে শুরু করেন কি হলো, প্রতিশ্রুতি তো কার্যকরী করছে না। এটা তো কথাই বলেছে, আর তো কিছু কার্যকরী করেনি, তাহলে কি হলো? এটা করতে করতে তারা যখন বুঝলেন যে না, এগুলি তো তুলতে হবে, আমাদের বলতে হবে তোমরা এই প্রতিশ্রুতি দিয়েছ, এটা শুনে জেনে আমরা তোমাদের ভোট দিয়েছি, এখন তোমরা সরকারে বছর বছর চলে যাচ্ছে, তোমরা তো এগুলি কার্যকরী করছো না।
এরকম জায়গায় যখন একটু একটু নড়াচড়া করবার চেষ্টা করলেন অন্যান্য গণতান্ত্রিক শক্তি এবং তফসিলি অংশের মানুষ, তখন আক্রমণটা ভীষণভাবে তারা কেন্দ্রীভূত করলো, যেটাকে আমরা বলছি এটা ফ্যাসিস্ট সুলভ আক্রমণ, অফিসে আক্রমণ, সংগঠন তার কাজকর্মে বাধা, লড়াই সংগ্রামে বাধা, প্রতিবাদ আন্দোলনে বাধা, এলাকা ছাড়া করা, রাজ্য ছাড়া করা, খুন খারাপি করা, এই কাণ্ড কারখানাগুলি করার মধ্য দিয়ে যেটা বললাম যে আমাদের রাজ্যের মধ্যে একটা ফ্যাসিস্ট সুলভ পরিমণ্ডল তৈরি করলো। জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি করছে, আয় উপার্জন নাই, গ্রামে নাই, শহরে নাই, রেগার কাজ নাই, টুয়েপের কাজ নাই, যেগুলো বামফ্রন্ট সরকারের সময় দারুণভাবে আমরা কাজে লাগাতাম। সরকার যে 30টা 32টা দপ্তর, তাদের যে উন্নয়নমূলক কাজ গ্রামে শহরে, প্রধানত গ্রামে, তার কোনো কাজকর্ম নাই। বাঁচবেন কি করে মানুষ? এরকম একটা পরিস্থিতি কিন্তু তারা তৈরি করেছে। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটাকে তো মেনে নেওয়া যাবে না। এবং 23-এর যে নির্বাচন, এই নির্বাচনেই কিন্তু মানুষ একটা ধাক্কা দেওয়ার মতো অবস্থায় চলে গেছে, তাতে আপনারাও আছেন। কিন্তু এই জায়গাটা বাঁচিয়ে দিয়েছে তিপ্রামথা। এখন এই তিপ্রামথাকে নিয়ে তারা 3 দল মিলে সরকার চালাচ্ছে। আর তিপ্রামথার হাতে ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এডিসি যেটাকে বলি, সেটা তারা চালাচ্ছে। এবং এই জায়গাটা সরকার এবং এডিসি এটা লুটের একটা মানে আড্ডাখানায় পরিণত হয়েছে। প্রতিযোগিতা চলছে কে কাকে ঠকিয়ে কত রাতারাতি অল্প সময়ের মধ্যে বড় থেকে আরও বড় হতে পারে, এরকম একটা জায়গায় তারা চলে গেছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো মেনে নেওয়া যাবে না। তাহলে এই জায়গাটাতে দাঁড়িয়ে যেটা আপনাদের কাছে আমি আমার পরামর্শ হিসেবে রাখতে চাইছি, বামফ্রন্ট সরকারের সময়ে এই চর্মশিল্পী অংশের মানুষ তাদের পেশাভিত্তিক যে কাজগুলো, এগুলোর মৌলিক পরিবর্তন এখনো করা যাচ্ছে, এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু এগুলোকে ভিত্তি করে বেঁচে পড়তে থাকার প্রশ্নে যে সুযোগগুলি পাচ্ছিল সরকারের বদান্যতায়, বামফ্রন্ট সরকারের, এগুলো এরা করছে না। এগুলো একটা একটা করে তুলে আগামী দিনে কিন্তু এই সম্মেলন আলোচনার মধ্য দিয়ে আপনাদের সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। এবং আমি যেটা বলবো, পুরনো জুতার সেলাই বন্ধ করুন। কেন এটা করবেন? এবং এখনো দেখা যায় লেখাপড়া যারা মানুষ, বয়স্ক লোকটা তার মুখের সামনে জুতোটা তুলে দিয়ে এটাতে কালি লাগাতে বলছে, অভদ্রতা, অশুভ। তারপরে দেখা যাচ্ছে সেখানে আপনি পালিশ করছেন, পাটা সরিয়ে দিয়ে কি হবে? আপনি না হয় আটা না পাবেন না, বলবেন যে চলে যান। এই অভদ্রতা কেন করছেন? আপনার ঘরে আপনার বাবা নাই, দাদু নাই, জ্যাঠা নাই, কাকা নাই, এটা কি করে করতে পারছেন? তার জন্য আমি যেটা বলবো, একটা জায়গায় আসা দরকার। এই পুরনো জুতা সেলাই করা, তাপ্পি দেওয়া, আর মুখের সামনে জুতা তুলে দিয়ে রং লাগাও, কতদিন এই কাজ করবেন? আপনি চর্মশিল্পী বলে এটাই করবেন? নতুন জুতা তৈরির জন্য কেন আপনি চেষ্টা করবেন না? চর্মের আদান প্রদানের জন্য কেন আপনি উদ্যোগ নেবেন না? এখানে ট্যানারি তৈরি করার জন্য বামফ্রন্ট সরকারের সময় আমরা চেষ্টা করেছিলাম, এখন এগুলি বন্ধ। এই দাবিগুলো উত্থাপন করে আমরা কেন ত্রিপুরা রাজ্যে অন্তত একটা ছোটোখাটো ট্যানারি তৈরি করার জন্য আন্দোলন সংগঠিত করব না? এবং তফসিলি অংশ এবং বিশেষ করে চর্মশিল্পী অংশের মানুষ যাদের এখনও জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, তাদের কেন একটু জায়গা দেওয়ার ব্যবস্থা হবে না? ঘর একটা দেওয়া হবে না? তাদের ছেলেরা মেয়েরা যাতে স্কুলে পড়তে পারে, তাদের জামা কাপড় যাতে থাকে, এবং দুপুরবেলার খাবার অনেক স্কুলের মধ্যে ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে না। এই যে বিষয়গুলো, গ্রামের যে ছোট্ট হাসপাতাল, ডাক্তার কোথায়, নার্স কোথায়, স্বাস্থ্যকর্মী কোথায়, ঔষধ কোথায়, প্রায় সব কিছু বন্ধ। এই যে বিষয়গুলো, আপনি বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে সমর্থন করতে পারেন, কিন্তু তফসিলিদের মধ্যে একটা অন্য অংশ থাকতেই পারে ছোটোখাটো, যারা হয়তো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্টকে সমর্থন করে না। তাতে কি হলো? কিন্তু তফসিলি অংশের মানুষ হিসাবে, চর্মশিল্পী হিসাবে আপনার যেমন এই সমস্যা, তাদের এই সমস্যা। আপনি যখন এই বিষয়গুলো নিয়ে রাস্তাঘাট, জল, কল, বিদ্যুৎ, সেচ, স্কুল, হাসপাতাল, কাজ কর্ম, দৈনিক আয় উপার্জন, এই সংখ্যাটাই তো বেশি। শিক্ষক কেরানি কর্মচারী কজন? খুব বেশি হলে পরে 1.5 লক্ষ থেকে 15 লক্ষ হবে। পেনশন যারা পান তাদের নিয়ে আমি বলছি। বাদবাকি যারা, তাদের বড় অংশ দৈনিক শ্রমের উপর নির্ভর করে বেঁচে থাকার চেষ্টা করছেন। এর মধ্যে তফসিলি অংশের মানুষ বিশেষভাবে উল্লেখযোগ্য। ফলে এই জায়গাটাতে
এলাকা ভিত্তিক আপনারা বিষয়গুলি বাছাই করে 2-3টা বিষয় নিয়ে যদি সেখানে ভূমিকা নিতে শুরু করেন, আপনার সংগঠনের মধ্যে যে জড়তা এখনও কিছু কিছু বিরাজ করছে, এটা ভাঙতে সাহায্য করবে। এখন একটা অংশ আছে প্রতারিত হয়েছেন, কিন্তু তারপরেও এদের পেছনে একটা অংশ ঘুরবার চেষ্টা করে দেখি একটু খাতির টাতির করে কিছু না কিছু পাওয়া যায় কিনা। 10 জন ঘুরলে 1-2 জন হয়তো পান, 1-2 জন পেলে পরে বাকি 8 জন মনে করেন তারা যখন পেলে বোধহয় আমরাও পাবো। আসলে সবারকে তো তারা দেবে না। এই যে পরিস্থিতিতে যখন লড়াইটা আপনি শুরু করবেন, দেখবেন এটার মধ্যে একটা পরিবর্তন আসছে। এই লড়াই যারা রাজনীতিগতভাবে আপনার সমর্থক না, আপনার বিরোধিতা করে, এমনকি বিজেপির সমর্থক সাধারণ মানুষ, তফসিলিদের মধ্যে, চর্মশিল্পীদের মধ্যে, তারা যখন দেখবে এরা তো ঠিক বলছে, ঠিকই তো, এগুলো তো আমাদের সমস্যা, এই সরকারটা তো কিছু করছে না, আমাদের সরকার বলছি, আমরাই তাদেরকে ভোট দিয়ে সরকারে আনলাম, এই সরকারে আসার ক্ষেত্রে আমরা দিবারাত্র পরিশ্রম করেছি, কোথায় আমরা বিজেপির লোক হওয়ার পরেও কই আমাদের জন্য তো করছে না, কাজে এরা তো ঠিক করছে। দেখবেন আস্তে আস্তে আপনার যে সমর্থনের বৃত্তটা, পরিধিটা, এটা কিন্তু বড় হবে। এই জায়গাটায় আপনাকে যেতে হবে। এটা হচ্ছে পেশাগত এবং এলাকার সমস্যা। এর পাশাপাশি তফসিলি সমন্বয়ের নেতৃত্বে আন্দোলন, তাতে আপনাকে অংশগ্রহণ করতে হবে। এর বাইরে অন্যান্য যে গণতান্ত্রিক সংগঠনগুলো আছে, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, মহিলা, এদের যে আন্দোলন, ছাত্র, যুবক এবং তার সাথে শিক্ষক, কেরানি, কর্মচারী, তাদের যে আন্দোলন, এটা কিন্তু আপনার স্বার্থের পরিপন্থী না। সেই আন্দোলনটাকে নৈতিকভাবে সমর্থন করতে হবে, সময় সময় সরাসরি অংশগ্রহণ করতে হবে। তা যদি আপনি করেন, তাহলে তারাও কিন্তু আপনার যে ন্যায্য দাবি দেওয়ার আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু তারাও আপনাকে সমর্থন করবে। প্রথমত নৈতিক একটা বিবৃতি, তারপরে যখন কথা বলবেন, শুধু বিবৃতি দিলে তো চলবে না। আসুন না একসাথে আমাদের সঙ্গে আমাদের দাবিতে আমাদের একটা মিছিল, আমাদের একটা অবস্থান, আমাদের একটা ডেপুটেশন, তাতে আপনারাও যদি অংশগ্রহণ করেন, আমাদের শক্তিটা বড় মনে হবে। দেখা যাবে আস্তে আস্তে তারা কিন্তু অংশগ্রহণ করতে শুরু করছে। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতির মধ্য দিয়ে ঐক্যবদ্ধ যে আন্দোলন, সেই আন্দোলনটার প্রতি কিন্তু গুরুত্ব দিতে হবে। যদি মনে করেন আমরা চর্মশিল্পী সবাই এক হতে পারলে পরে সমস্যার সমাধান করে ফেলতে পারবো, এটা কিন্তু ঠিক হবে না। এটা আমি কালকে মৎস্যজীবী ইউনিয়নের সম্মেলনে বলবার চেষ্টা করেছি। তারা সংখ্যার দিক থেকে আপনাদের তুলনায় অনেক বড় হতে পারে, তাদেরও এটা বুঝিয়ে বলার চেষ্টা হয়েছে, একা একা পারবেন না। প্রথমত আপনারা নিজেদের সংগঠিত করুন, তারপরে অন্যদেরকে আকৃষ্ট করুন এই অংশের মধ্যে, তফসিলি অংশের মধ্যে, তারপরে অন্যান্য গণতান্ত্রিক শক্তির সাথে মিলে